আসসালামু আলাইকুম। আমি নাজমুল ইসলাম, সহকারী শিক্ষক, দানিখোলা উচ্চ বিদ্যালয়, ত্রিশাল ময়মনসিংহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং সম্মানিত সুধীজন, সবাইকে দানিখোলা অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে আরও অভিনন্দন জানাচ্ছি যে এই দানিখোলা অনলাইন স্কুল কার্যক্রম পরিচালনা করছেন এবং এর উদ্যোগ নিয়েছেন আমাদের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ইকবাল বাহার স্যার। তাকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আজকে আমার পড়ানোর টপিকটা হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান। বিজ্ঞান বিষয়ের মূলত ষষ্ঠ অধ্যায়ের যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে পরমাণুর গঠন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, পরমাণুর গঠন। তো আমি তোমাদের সিলেবাসের বাইরে পড়াবো না, ইনশাল্লাহ সিলেবাসের ভিতর থেকেই পড়াবো, কারণ পরমাণুর গঠন সম্পর্কে বিস্তর আলোচনা রয়েছে। তোমাদের সেটুক আলোচনা করার প্রয়োজন নাই, যতটুকু আলোচনা করা দরকার আমি সেটুকু আলোচনাই করবো ইনশাল্লাহ। তো প্রথমে পরমাণুর গঠন, তোমাদের পরমাণুর গঠন সম্পর্কে একটু ধারণা দেই যে পরমাণুর গঠনটা কি, পরমাণু কি জিনিসটা তোমাকে বুঝতে হবে। আগে পরমাণু কি? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। এই মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। আর এই পরমাণুর গঠন নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের মতবাদ প্রকাশ করে আসছেন এই আদিকাল থেকে, এই খ্রিস্টপূর্ব থেকে, মূলত খ্রিস্টপূর্ব 400 থেকেই এই মতবাদ পেশ করে আসছেন পরমাণু সম্পর্কে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে একটা ধারণা দেন। তিনি বলেন যে সকল পদার্থই ক্ষুদ্রতম কণা, অবিচ্ছিন্ন কণা দ্বারা গঠিত। এই অবিচ্ছিন্ন কণা এক একটা ক্ষুদ্র কণা। এটা হচ্ছে বিজ্ঞানী ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 4400 অব্দ পূর্বী। তো ডেমোক্রিটাস তিনি একজন গ্রিক দার্শনিক ছিলেন এবং তার মতে যে এই ক্ষুদ্রতম কণা গঠিত হয়, তিনি এই কণাগুলোর মূলত নাম দেন অ্যাটম। অ্যাটম শব্দের অর্থ অ্যাটম। অ্যাটম গ্রিক শব্দ অ্যাটোমাস থেকে উৎপন্ন। অ্যাটোমাস শব্দের অর্থ হলো পরমাণু। তো ডেমোক্রিটাসের পর আরও অনেক বিজ্ঞানী এই পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করেন। এরপরে বিজ্ঞানী অ্যারিস্টটল এবং প্লেটো এই পরমাণুর গঠন সম্পর্কেও একটি মতবাদ পেশ করেন। তারা বলেন যে পরমাণু হচ্ছে নিরবিচ্ছিন্ন ক্ষুদ্র কণা। একে যত ভাঙা যায় তত ক্ষুদ্র থেকে আরো ক্ষুদ্রতর হয়। মানে এক একটা টুকরো, মানে এই কলমটা ভাঙলে যেরকম একটা টুকরো হবে, আবার এই টুকরোটারে ভাঙলে আরেকটা টুকরো হবে, ওই টুকরোটারে ভাঙলে আরেকটা টুকরো হবে। এই মতবাদ পেশ করেন বিজ্ঞানী প্লেটো এবং অ্যারিস্টটল। তো ডেমোক্রিটাস বলছে যে পরমাণু হচ্ছে ক্ষুদ্রতম অবিচ্ছিন্ন কণা। পরবর্তীতে প্লেটো এবং অ্যারিস্টটল বলেছেন যে পরমাণু নিরবিচ্ছিন্ন কণা, একে যতই ভাঙা যায় ততই ক্ষুদ্র থেকে আরও ক্ষুদ্রতর হতে থাকে। তো এর পরবর্তীতে 1803 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জন ডাল্টন
1803 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জন ডাল্টন তার একটি পরীক্ষার উপর ভিত্তি করে তিনি এই পরমাণুর গঠন, পরমাণু সম্পর্কে ধারণা দেন। তো তিনি বলেন যে পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা, একে আর ভাঙা যায় না, অর্থাৎ অবিভাজ্য। এটি পরমাণুর ক্ষুদ্রতম, এটা হচ্ছে পরমাণুর ক্ষুদ্রতম কণা এবং এটি আর ভাঙা যায় না, এটি অবিভাজ্য। এটা হচ্ছে বিজ্ঞানী ঢাল্টনের মতবাদ, বিজ্ঞানী ঢাল্টনের মতবাদ। তো এই ঢাল্টনের মতবাদ বহুদিন পর্যন্ত চলে। এরপরে 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড এই ডাল্টনের মতবাদের উপর ভিত্তি করে একটি মডেল উপস্থাপন করেন, যাকে ডাল্টনের পরমাণু মডেল বলা হয়। ডাল্টনের পরমাণু মডেলটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলটা হচ্ছে যে তিনি তার মডেলটা হচ্ছে যে পরমাণু নিউক্লিয়াসের চতুর্দিকে অবিরাম, তিনি বলেন যে পরমাণুর একটা ক্ষুদ্রতম, পরমাণুর ভিতরে একটা ক্ষুদ্র অংশ থাকে, এই ক্ষুদ্র অংশকে মূলত নিউক্লিয়াস বলা হয়। আর এই নিউক্লিয়াসটি ঠিক পরমাণুর কেন্দ্রস্থলে থাকে। এবং তিনি আরও বলেছেন যে পরমাণু আধান নিরপেক্ষ, অর্থাৎ পরমাণুর কোনো আধান নেই এবং চার্জ নেই, অর্থাৎ পরমাণু আধান নিরপেক্ষ। কাজেই কোনো মৌলে যত সংখ্যক ধনাত্মক ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন এবং ধনাত্মক আধানযুক্ত প্রোটন থাকে তখন ওই পরমাণুটা না তড়িৎ নিরপেক্ষ হয়। তিনিও এই কথাটা বলেছেন। এবং তিনি আরও বলেছেন যে পরমাণুর নিউক্লিয়াস থেকে ইলেকট্রন পর্যন্ত দূরত্ব এর মাঝখানে অনেক ফাঁকা জায়গা থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিউক্লিয়াস কি জিনিসটা বোঝো নাই। নিউক্লিয়াস হচ্ছে এটা একটা পরমাণু। মনে করো যে এটা একটা পরমাণু, এই পরমাণুর ঠিক কেন্দ্র হচ্ছে এটা, এই কেন্দ্রতে থাকে তোমার নিউক্লিয়াস। আর এইগুলো হচ্ছে এক একটা কক্ষপথ বা শক্তিস্তর বা অরবিট। এই শক্তিস্তর বা অরবিট বা কক্ষপথ বা শেল, এই শেলে ইলেকট্রনগুলো, ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনগুলো অবিরাম ঘুরতে থাকে এবং কাকে কেন্দ্র করে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে। যেহেতু নিউক্লিয়াসকে কেন্দ্র করে অবিরাম ঘুরতে থাকে, তাই এই পরমাণুকে সৌর মডেলও বলা হয়। বিজ্ঞানী রাদারফোর্ডের মডেলকেও সৌর মডেল বলা হয়, কারণ এই জন্যেই যে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো তার নিজ কক্ষপথে ঘুরতে থাকে। যেমন সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো অবিরাম ঘুরতে থাকে, তাই তার এই মডেলকেই সৌর মডেল বলা হয়ে থাকে মূলত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এরপরে এই মডেলের পরে 1913 সালে, এটা রাদারফোর্ড মডেল 1911 খ্রিস্টাব্দে রাদারফোর্ড এই কথাগুলো বলেছিলেন এবং 1913 সালে বিজ্ঞানী নিলস বোর এই মডেল সম্পর্কে আরও কিছু তথ্য উপস্থাপন করেন। তিনি বলেন যে পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো অবিরাম ঘুরছে, নাম্বার 1। নাম্বার 2, যে এই যার মধ্য দিয়ে ইলেকট্রনগুলো ঘুরছে তাকে বলা হয় শক্তিস্তর বা অরবিট বা শেল। এবং যদি এন এর মান, যদি এন একটা কল্পিত সংখ্যা ধরা হয়, যদি এন এর মান যদি তোমার 1, এন এর মান যদি 1, 2, 3, 4 হয়, তাহলে শক্তিস্তরগুলো মূলত প্রকাশ করা হয় K, L, M, N
ইত্যাদি ধারা KLMN এইগুলো ধারা প্রকাশ করা হয়। তিনি এই মতবাদটা পেশ করেন। তিনি আরও বলেন যে পরমাণু একটা শক্তিস্তর থেকে আরেকটা শক্তিস্তরে গমন করে শক্তি শোষণ এবং বিকিরণ করে, কিন্তু কখনো ইলেকট্রন নিউক্লিয়াসের ভিতর প্রবেশ করে না। কিন্তু রাদারফোর্ড পরমাণু মডেলে ইলেকট্রনগুলো পর্যায়ক্রমিকভাবে এরা আবর্তন করতে 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 একসময় নিউক্লিয়াসের ভিতরে প্রবেশ করে, ফলে রাদারফোর্ড পরমাণু মডেল আর থাকে না। নিউক্লিয়াসের ভিতরে যখন প্রবেশ করে তখন ইলেকট্রন প্রোটন নিউট্রন একসাথে হয়, সেটি আর থাকে না, অর্থাৎ তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না রাদারফোর্ড মডেলে। তাই বোর পরমাণু মডেল হচ্ছে অধিকতর গ্রহণযোগ্য। এই হলো পরমাণুর গঠন। পরমাণুর বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে পরমাণুর গঠন সম্পর্কে এইভাবে বিশ্লেষণ করেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই কিছুটা হলেও ধারণা পেয়েছো যে পরমাণু কিভাবে গঠিত হয়। পরমাণু গঠিত হয় নিউক্লিয়াস থাকে, ঠিক মাঝখানে একটা নিউক্লিয়াস থাকে, এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এটা হচ্ছে কক্ষপথ। এই কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে অবিরাম ঘুরতে থাকে। এটি হচ্ছে পরমাণুর মডেল। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এরপরে দেখো একটা জিনিস যে তোমাদের 1 থেকে 20 বা তোমাদের বইয়ে উল্লেখিত আছে 1 থেকে 18 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে। তোমরা 1 থেকে 18 পর্যন্ত মৌলিক সংখ্যা মুখস্থ করবে। 1 থেকে 18 পর্যন্ত মৌলিক সংখ্যা তোমরা মুখস্থ করবে, এগুলো তোমাদের দরকার লাগবে। 1 থেকে 18 পর্যন্ত বা 20 পর্যন্ত করতে পারো, আবার যারা ভালো স্টুডেন্ট আছো তারা 30 পর্যন্ত মুখস্থ করলেই চলবে নবম দশম শ্রেণীতেও। 1 নম্বর হচ্ছে হাইড্রোজেন। 2 নম্বর হচ্ছে হিলিয়াম, হাইড্রোজেন হিলিয়াম। 3 নম্বর লিথিয়াম। 4 নম্বর বেরিলিয়াম। 5 নম্বর বোরন। 6 নম্বর হচ্ছে কার্বন। 7 নম্বর হচ্ছে নাইট্রোজেন। 8 নম্বর হচ্ছে অক্সিজেন। 9 নম্বর হচ্ছে ফ্লোরিন। 10 নম্বর হচ্ছে নিয়ন। 11 নম্বর হচ্ছে সোডিয়াম। 12 নম্বর হচ্ছে ম্যাগনেসিয়াম। 13 নম্বর হচ্ছে অ্যালুমিনিয়াম। 14 নম্বর হচ্ছে সিলিকন। 15 নম্বর হচ্ছে ফসফরাস। 16 নম্বর হচ্ছে সালফার। 17 নম্বর হচ্ছে ক্লোরিন। 18 নম্বর হচ্ছে আর্গন। এই পর্যন্ত তোমাদের বইয়ে উল্লেখিত। 19 নম্বর হচ্ছে পটাশিয়াম। 20 নম্বর হচ্ছে ক্যালসিয়াম। এখন একটা জিনিস খেয়াল করো যে মৌলের পারমাণবিক সংখ্যা এবং বর সংখ্যা আমরা আলোচনা করব। যে পারমাণবিক সংখ্যা মৌলের নিচে ডান পাশে নিচের কোণায় বসে। এখানে আমরা প্রথম যেহেতু লিখছি এটা 1, দ্বিতীয় লিখছি 2, এটা হচ্ছে 3 লিথিয়াম, বেরিলিয়াম হচ্ছে 4, বোরন হচ্ছে 5, তো কার্বন হচ্ছে 6, নাইট্রোজেন হচ্ছে 7, অক্সিজেন হচ্ছে 8। নিচে বাম পাশে নিচের কোণায় বসে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা বলতে পারো। তা ফ্লোরিন হচ্ছে 9, নিয়ন হচ্ছে নিয়ন 10, সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, তারপরে সিলিকন 14, ফসফরাস 15, সালফার 16, ক্লোরিন 17, আর্গন 18, পটাশিয়াম 19, ক্যালসিয়াম 20। এই যে নাম্বারগুলো আমি লিখলাম 1 2 3 4 5 6 7 8 9 10 ইত্যাদি, এই নাম্বারগুলো যে লিখলাম এই নাম্বারগুলোকে বলা হয় পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বা প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা। এই তিনটা নাম দেওয়া যায় ইলেকট্রন সংখ্যা।
1 2 3 4 5 6 7 এটি যদি তুমি মুখস্থ না করো তাহলে ইলেকট্রন বিন্যাস করতে গেলে এই তোমাকে যদি বলা হয় যে তুমি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, তখন তুমি ইলেকট্রন সংখ্যা পাইবা কই? ইলেকট্রন সংখ্যা পাওয়ার জন্য তোমাকে এই জিনিসটা মুখস্থ রাখতে হবে যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। তো শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো যে এখানে আমরা আরেকটা জিনিস খেয়াল করি যে এটা হচ্ছে আমরা একটা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা পাইলাম। পারমাণবিক সংখ্যা হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, হাইড্রোজেনের পারমাণবিক প্রোটন সংখ্যা 1, হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা 1, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, হিলিয়ামের প্রোটন সংখ্যা 2, হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2। তো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, প্রোটন সংখ্যা 3, ইলেকট্রন সংখ্যা 3। আর বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4, পারমাণবিক সংখ্যা 4, প্রোটন সংখ্যা 4 এবং ইলেকট্রন সংখ্যা 4। তো এইভাবে আমরা যদি ক্যালসিয়াম পর্যন্ত যাই, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 20, ইলেকট্রন সংখ্যা 20 এবং প্রোটন সংখ্যা 20। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সম্পর্কে একটু ধারণা অর্জন করতে পারলে আশা করি। তো এখন এটা সংজ্ঞায়িত করতে পারো যে পারমাণবিক সংখ্যা কাকে বলে। তুমি বলবা যে কোনো মৌলের প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। যদি বলা হয় যে প্রোটন সংখ্যা কাকে বলে, তুমি বলবা কোনো মৌলের পারমাণবিক সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা কাকে বলে, তুমি বলবা যে ওই মৌলের পারমাণবিক সংখ্যাকেই প্রোটন সংখ্যা বলে। যদি বলি ইলেকট্রন সংখ্যা কাকে বলে, তুমি বলবো যে পারমাণবিক সংখ্যাকে ইলেকট্রন সংখ্যা বলে। তো শিক্ষার্থী বন্ধুরা তো এইটি সংজ্ঞাও সহজ। তাহলে আমরা প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং নিউটন সংখ্যা নিয়ে আলোচনা করব এইবার। পারমাণবিক সংখ্যা পড়লাম, পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা, তিনটা মোটামুটি নিলাম। এখন আবারই আমি দেখো তিনটা জিনিস, পরমাণুর ভিতরে তিনটা জিনিস থাকে। পরমাণুর কেন্দ্রস্থলে থাকে নিউক্লিয়াস এবং কক্ষপথে থাকে ইলেকট্রন। যদি কক্ষপথে ইলেকট্রন থাকে তো খেয়াল করো একটু, প্রথম কক্ষপথে ইলেকট্রন বিন্যাসের নিয়মটা হচ্ছে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে 2টি, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে 8টি, আর তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে 18টি। আমি 18টা করবো না, আমি অনলি একটা দিলাম। অর্থাৎ তুমি ইলেকট্রন সংখ্যা গুনতে পারো যে প্রথম কক্ষপথে আছে 2টি। প্রথম কক্ষপথ এটা হচ্ছে প্রথম কক্ষপথ কে শেল, কে শেলে 2টা, এল শেলে হচ্ছে 8টা, এম শেলে হচ্ছে 1টা। তাহলে তুমি গুণ ইলেকট্রন গুলো, ইলেকট্রন হচ্ছে প্রথম 2, 8 আর 1 11 যদি থাকে, আমি বলছি যে ইলেকট্রন সংখ্যা কাকে বলে। তো ইলেকট্রন সংখ্যা হচ্ছে ওই মৌলের পারমাণবিক সংখ্যাকে ইলেকট্রন সংখ্যা বলে। তাহলে পারমাণবিক সংখ্যা হচ্ছে এই 11টা। তাহলে 11 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের নাম হচ্ছে সোডিয়াম। তাহলে এই মৌলটির নাম হচ্ছে কি? সোডিয়াম। তো শিক্ষার্থী বন্ধুরা এটা পরমাণুর গঠন সম্পর্কে তোমরা অবশ্যই বিস্তারিত ধারণা এখন পেয়েছো। তো ইলেকট্রন বিন্যাসের ধারণা পেতে হলে তোমাকে আরেকটা জিনিস বুঝতে হবে, আরেকটা সূত্রের মাধ্যমে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, যে সে জিনিসটা হচ্ছে এর আগে আমি আরেকটা জিনিস তোমাদের রয়ে গেছে। সেটা হচ্ছে যে আমরা তো তিনটা জিনিস শিখলাম, যে পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা। এখন পরমাণুর ভিতরে যে নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন। নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন প্লাস নিউক্লিয়াসের ভিতরে যে জিনিসটা থাকে যে প্রোটন প্লাস প্রোটন এবং নিউটন, আর ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করে। তো শিক্ষার্থী বন্ধুরা
তোমরা খেয়াল করো নিউক্লিয়াস কি, নিউক্লিয়াস বলবা যে পরমাণুর কেন্দ্রস্থলে যে একটা ভারী বস্তু বিদ্যমান, একটা ভারী পরমাণুর ঠিক কেন্দ্রস্থলে যে একটা ভারী বস্তু থাকে, এই ভারী বস্তুটাকে বলা হয় নিউক্লিয়াস। আচ্ছা, এখন প্রোটন সংখ্যা কাকে বলে? যে প্রোটন সংখ্যার সংখ্যা একটু আগে দিলাম যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যাকেই প্রোটন সংখ্যা বলে। এখন আসো ইলেকট্রন সংখ্যার সংখ্যা দিয়েছি, তাহলে নিউটন সংখ্যা কাকে বলে? নিউটন সংখ্যা হচ্ছে যে কোনো মৌলের ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা বাদ দেওয়া হয় তাহলে যা থাকবে সেটাই হবে নিউটন সংখ্যা। অর্থাৎ এটাকে সংজ্ঞায়িত এইভাবে করতে পারো যে নিউটন সংখ্যা হচ্ছে যে কোনো মৌলের ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে যা থাকে তাকে নিউটন সংখ্যা বলা হয়। তবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে একটু পরিষ্কার করার জন্য যে মনে করি যে এক্স একটি মৌল যার পারমাণবিক সংখ্যা হচ্ছে ধরে নাও পারমাণবিক সংখ্যা 11, প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা 11 এবং বর সংখ্যা 23। মোলটির ইলেকট্রন প্রোটন নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা কত? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো যে মনে করি এক্স একটা মৌল, এক্স প্রতীকতে ব্যবহৃত এক্স একটা মৌল, এই মৌলের দেওয়া আছে পারমাণবিক সংখ্যা 11 এবং বর সংখ্যা হচ্ছে 23। তাহলে আমরা প্রথমেই আমরা যে ধরে নিব যে 11 পারমাণবিক সংখ্যা 11 পারমাণবিক আনসারটা হচ্ছে এরকম যে 11 পারমাণবিক সংখ্যা 11 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল হচ্ছে গুণে যাও হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, অর্থাৎ সোডিয়াম। হ্যাঁ, তাহলে এক্স মৌলটির নাম, সুতরাং এক্স মৌলের নাম সোডিয়াম। এক্স মৌলের নাম কি পাইলাম আমরা? সোডিয়াম। এখন আসো এক্স মৌলের যদি সোডিয়াম যদি আমরা বের করতে পারি তাহলে এটার ইলেকট্রন সংখ্যা কত? সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11 আমরা বের করতে পারলাম, ইলেকট্রন সংখ্যা 11। সোডিয়ামের প্রোটন সংখ্যা কত? সোডিয়ামের প্রোটন সংখ্যা 11। সোডিয়ামের নিউটন সংখ্যা কত? একটু খেয়াল করো যে এখানে ভর সংখ্যার সূত্রটা হচ্ছে ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা তাহলে খেয়াল করো ভালো করে যে ভর সংখ্যার সংখ্যা এইভাবেও তোমরা দিতে পারো যে কোনো মৌলের প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যার যোগফল বা সমষ্টিকে বলা হয় ভর সংখ্যা। এখন আমরা বের করব কি? আমরা বের করব নিউটন সংখ্যা। তাহলে যদি নিউটন সংখ্যা বের করো তাহলে সুতরাং নিউটন সংখ্যা সমান হচ্ছে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা
বয়স সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। আচ্ছা, আমার এই সোডিয়াম মৌলের অর্থাৎ এক্স মৌলের ভর সংখ্যা কত? 23। এক্স মৌলের ভর সংখ্যা হচ্ছে 23, ভর সংখ্যা হচ্ছে 23 আর মাইনাস প্রোটন সংখ্যা তো আমরা জানি, নিচে লিখছি কত? 11 বাদ দিলে হবে কত? 12। তাহলে এই বের করতে পারলাম আমরা নিউটন সংখ্যাও, কোনো মৌলের নিউটন সংখ্যা বের করতে পারলাম। তাহলে খেয়াল করো, ভালো করে খেয়াল করো যে কোনো মৌলের ইলেকট্রন সংখ্যা কি, প্রোটন সংখ্যা কি, নিউটন সংখ্যা কি। যে কোনো মৌলের ইলেকট্রন সংখ্যাই হচ্ছে প্রোটন সংখ্যাই হচ্ছে ইলেকট্রন সংখ্যা, আর নিউটন সংখ্যা হচ্ছে যে ভর সংখ্যা থেকে, মানে উপরেরটা থেকে নিচেটা ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে যা থাকে তাকে মূলত নিউটন সংখ্যা বলা হয়। তো সপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে তোমাদের আছে রয়েছে আইসোটোপ। এই অধ্যায়ে আমরা যা শিখব, পরমাণুর গঠন ব্যাখ্যা করতে পারবো, পরমাণুর ভর এবং পারমাণবিক সংখ্যা ব্যাখ্যা করতে পারবো। পারমাণবিক সংখ্যা ব্যাখ্যা করলাম আমরা। ভর সংখ্যাটা হচ্ছে যে প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যার সমষ্টিকেই বলা হয় ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। এখন 3 নম্বরে আসো, যে এই পাঠ শেষে আমরা শিখব, 3 নম্বরে শিখবো আমরা আইসোটোপ ব্যাখ্যা করতে পারবো। আমরা একটু আইসোটোপ সম্পর্কে ধারণা নেই যে আইসোটোপ জিনিসটা কি। আইসোটোপ হচ্ছে যে ভিন্ন মৌলের একই ভর বিশিষ্ট ভিন্ন মৌলের ভিন্ন ভর বিশিষ্ট একই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট। আমরা আইসোটোপ সংজ্ঞাটা দেই আগে। আইসোটোপ নাম্বার 1 হচ্ছে আইসোটোপ হচ্ছে একটু খেয়াল করো যে হাইড্রোজেনের 3টি আইসোটোপ রয়েছে, যে হাইড্রোজেনের ধরো 3টা আইসোটোপ। একটা হচ্ছে 1 1 1, এখানে হচ্ছে 1 2 3। এটার নাম হচ্ছে প্রোটিয়াম, এটার নাম হচ্ছে ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম, আর এটার নাম হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো যে এখানে তোমরা কি মিল দেখতে পাচ্ছ আর কি অমিল দেখতে পাচ্ছ। আইসোটোপের বেলায় আইসোটোপের সংজ্ঞায় কিভাবে তুমি এটাকে সংজ্ঞায়িত করবা, যে এখানে হাইড্রোজেনের ভর সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। অর্থাৎ তুমি এইভাবে সংজ্ঞায়িত করতে পারো যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে, একটা আরেকটার আইসোটোপ বলে, পরস্পরের আইসোটোপ বলে। 1 2 3 এটা হচ্ছে ভর সংখ্যা। আমি একটু আগে বলেছি যে মৌলের বাম পাশে নিচের কোণায় বসে পারমাণবিক সংখ্যা এবং উপরে বসে ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। তো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এই সংজ্ঞাটা এখন দিতে পারবে যে আইসোটোপ কাকে বলে। আইসোটোপ হচ্ছে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা সমান ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। নাম্বার টু, যদি তুমি আইসোবার শিখতে যাও, আইসোবার এটা তোমার মনে হয় নাই। আইসোবার জিনিসটা কি? আইসোবার হচ্ছে তার উল্টো জিনিস। উল্টো জিনিস যেমন ধরো কার্বন হচ্ছে 14, কার্বন হচ্ছে 12 6, আর একটা হচ্ছে কার্বন হচ্ছে 6 14। এখন খেয়াল করো যে কার্বন এখানে কোন জিনিসটার মিল রয়েছে,
যে সকল মৌলের উপরে ছিল পারমাণবিক সংখ্যা সমান, উপরে ছিল কি পারমাণবিক সংখ্যা সমান। এটা উদাহরণ, এটা হবে না, অবশ্য হবে না। আচ্ছা, বা ঠিক উল্টা হবে, ঠিক যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা সমান, তাদেরকে পরস্পরের আইসোবার বলে। আর আরেকটা রয়েছে যে আইসোটোন। কি আইসোটোনের সংজ্ঞাটাও আইসোটোন। 3 নম্বর হচ্ছে আইসোটোন। আইসোটোনের বেলাও লিখতে পারো তুমি। ফসফরাস সালফার যদি লিখি, ফসফরাস কত 15, ওই জায়গা 15, 30, 31, ভর সংখ্যা হচ্ছে 31। সালফার যদি লেখো 16, আর এই জায়গা হচ্ছে 32। আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করো, 31 থেকে 15 বাদ দিলে কত থাকে? 16। আর 32 থেকে 16 বাদ দিলে কত থাকে? 16। তাহলে এই যে ভর সংখ্যা থেকে যে আমি প্রোটন সংখ্যা বাদ দিলাম, তাহলে এটা কি সংখ্যা পেলাম? আমরা নিউটন সংখ্যা পেলাম। তাহলে নিউটন সংখ্যা হচ্ছে সমান। এই দুইটা মৌলের ক্ষেত্রেই, ফসফরাস এবং সালফারের ক্ষেত্রে মৌলের সংখ্যা কি সমান। ভিন্ন ভিন্ন মৌলের নিউটন সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা 15 এবং 16, ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোন বলে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা উপরের ক্লাসে পাবে, এটা বিস্তারিত জানা তোমাদের দরকার নেই, তোমাদের দরকার শুধু আইসোটোপ। তো এরপরে রয়েছে তেজস্ক্রিয় আইসোটোপ। তেজস্ক্রিয় আইসোটোপ কি? তেজস্ক্রিয় পদার্থ থেকে যে সকল রশ্মি নির্গত হয়, সেই সকল রশ্মিকে তেজস্ক্রিয় রশ্মি বা তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয়। তেজস্ক্রিয় আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ। তেজস্ক্রিয় আইসোটোপ জিনিসটা কি? তেজস্ক্রিয় আইসোটোপ হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ থেকে যে সকল রশ্মি নির্গত হয়, তাকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে। তেজস্ক্রিয় পদার্থ থেকে 3 ধরনের রশ্মি নির্গত হয়, সেগুলো হচ্ছে আলফা, তারপরটা হচ্ছে বিটা, তারপরটা হচ্ছে গামা, গামা। এই 3 ধরনের রশ্মিকে নির্গত হয় কোনো তেজস্ক্রিয় পদার্থ থেকে। আলফা, বিটা, গামা রশ্মি নির্গত হয়। এই আলফা, বিটা, গামা রশ্মির সাহায্যে কিন্তু অনেক কিছু ব্যাখ্যা করা যায়। তেজস্ক্রিয় আইসোটোপ। তাহলে তেজস্ক্রিয় আইসোটোপের সংজ্ঞায় তোমরা বলবা যে সকল তেজস্ক্রিয় পদার্থ থেকে তেজস্ক্রিয় রশ্মি, আলফা, বিটা, গামা রশ্মি নির্গত হয়, তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে। তেজস্ক্রিয় আইসোটোপের মূলত ব্যবহার তোমাদের বইয়ে রয়েছে যে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার বা আইসোটোপ ব্যাখ্যা করতে পারবে বা বর্ণনা করতে পারবে। হ্যাঁ, তেজস্ক্রিয় আইসোটোপ তোমরা বর্ণনা করতে পারবে। এখানে তেজস্ক্রিয় আইসোটোপ এর উপকারিতা আগে উপকারিতা, চিকিৎসা ক্ষেত্রে এর কি ব্যবহার রয়েছে, মানে উপকার, এরপরে অপকারও রয়েছে। শুধু তেজস্ক্রিয় আইসোটোপ খালি উপকারী করে না, অপকারও করে। যে আগে আমরা উপকারের জিনিসটা পড়ি। উপকারের জিনিসটা হচ্ছে যে 1 নম্বর হচ্ছে যে চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে 2 নম্বর হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে যে ক্যান্সার নিরাময়ে ব্যবহার করা হয়। 3 নম্বর হচ্ছে কৃষি ক্ষেত্রে 3 নম্বর। 4 নম্বর হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে 4 নম্বর হচ্ছে বৈদ্যুতিক গবেষণার কাজে ইত্যাদি।
তো আমরা চিকিৎসা ক্ষেত্রে একটু ব্যাখ্যা করি যে আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের শরীরের ভিতরে হাড়ের কোথায় কি ধরনের সমস্যা হয়েছে সেটা অনেক ক্ষেত্রে নির্ণয় করা যায় না কোনো যন্ত্রের সাহায্যে। তখন আমাদের টেলিস্কোপ আইসোটোপের সাহায্য নিতে হয়। তো হাড়ের কোথায় কি ধরনের সমস্যা হয়েছে তার জন্য টেকনেসিয়াম 99 ইনজেকশন দিলে কিছুক্ষণ পরে পর্দায় দেখা যায় যে হাড়ের কোথায় কি ধরনের সমস্যা হয়েছে, সেই অনুসারে এই রোগটা নির্ণয় করা সম্ভব। তেজস্ক্রিয় আইসোটোপ থেকে তোমার ঘামা রশ্মি নির্গত হয়, অর্থাৎ আলফা বিটা ঘামা এই তেজস্ক্রিয় রশ্মি। তেজস্ক্রিয় রশ্মির সাহায্যে আমরা হাড়ের কোথায় কি ধরনের সমস্যা হয়েছে, ব্যথা হয়েছে, ভেঙে গেছে, সে কি হয়েছে সেটা আমরা জানতে পারি ঘামা রশ্মির সাহায্যে, অর্থাৎ তেজস্ক্রিয় রশ্মির সাহায্যে। তো সপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে 2 নম্বর পয়েন্টে আসি। 2 নম্বর পয়েন্টে আসি যে এদের আরও পয়েন্ট রয়েছে অনেক, যে চিকিৎসা ক্ষেত্রে শুধু একটাই নয়, চিকিৎসা ক্যান্সার নিরাময়ে ব্যবহার করা হয়। ক্যান্সার নিরাময়ের এটাও চিকিৎসা ক্ষেত্রের মধ্যেই পড়ে, যে ক্যান্সার কোষ কলা প্রতিহত করে এবং ক্যান্সার কোষ ধ্বংস করে তেজস্ক্রিয় আইসোটোপ, এবং এটি প্রথমত ক্যান্সার কোষ শনাক্ত করে এবং এটি দ্বারাই ধ্বংস করা যায় ক্যান্সার কোষ কলা। এবারে আসো যে আরও রয়েছে যে চিকিৎসা ক্ষেত্রে মূলত আরও ব্যবহার রয়েছে, যে থাইরয়েড গ্রন্থির আয়োডাইট 131 থাইরয়েড গ্রন্থির কোষকলা বৃদ্ধি প্রতিহত করে। তারপরে রয়েছে যে তোমার হার্ডে পেসমেকার বসাতে প্লুটোনিয়াম ব্যবহার করা হয়। এই হচ্ছে চিকিৎসা ক্ষেত্রের ব্যবহার। এরপরে আসো কৃষিক্ষেত্রে ব্যবহারটা কি। কৃষিক্ষেত্রে উন্নত মানের বীজ উদ্ভাবন। আজকাল যে ধরনের বীজ পাওয়া যায় হাইব্রিডেশন বীজ, এই বীজ মূলত অধিক ফলনশীল বীজ। এই বীজ রোপণ করলে অধিক ফলন ফলে, সেটা ধানই বলো আর অন্য ফল বলো বা যাই বলো না কেন, সব কিছুই এই তেজস্ক্রিয়র মাধ্যমে উন্নত মানের বীজ উদ্ভাবন করে বিজ্ঞানীরা ফসলের মাত্রা বা কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করেছে। তো এরপরে আসো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে যে তেজস্ক্রিয় পদার্থ যখন নিউক্লিয় চুল্লিতে বিক্রিয়া করে তখন প্রচুর পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়, আর এই তাপ শক্তিকে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসে কাজে লাগিয়ে তা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। এরপরে তোমার আরেকটা পয়েন্ট আমি লিখি, 5 নম্বর পয়েন্ট হচ্ছে খাদ্য সংরক্ষণী। ধরো হচ্ছে খাদ্য সংরক্ষণেও ব্যবহার করা হয় তেজস্ক্রিয়। কিছু খাবার রয়েছে যে খোলা অবস্থায় থাকে, যেমন তোমার আপেল যদি খোলা অবস্থায় থাকে তুমি তো সেটা ধুইয়া খায় ফেলাইলা, কিন্তু আসলে সেটার উপর যে ব্যাকটেরিয়া বা জলীয় বাষ্পের সাথে যে ব্যাকটেরিয়া জন্ম নিয়েছে সেই ব্যাকটেরিয়া কিন্তু যায় নাই। এটা হচ্ছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া। 2 ধরনের, একটা উপকারী ব্যাকটেরিয়া, একটা হচ্ছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া। এই যে আপেলের উপরে যে তুমি আপেলটা না দিয়ে, আপেল কিন্তু চুলাইতে হয় না চুলাইলেও খাওয়া যায়। এই যে আপেলটা তুমি খেলে এই আপেলের উপরে এক ধরনের ব্যাকটেরিয়া জন্ম নেয়, আর এই ব্যাকটেরিয়া তোমার পেটের ভিতরে গেলে এবং এর জন্য তোমাকে মৃত্যু পর্যন্ত হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আবার কিছু খাবার রয়েছে যে খাবারগুলো বাসি হয়ে যায় সেগুলো ব্যাকটেরিয়ার জন্ম নেয়। সেই খাবারগুলো খেলেও মূলত শরীরের অনেক ক্ষতি হতে পারে বা মৃত্যু পর্যন্ত হতে পারে। এটা ক্ষতিকারক ব্যাকটেরিয়া, আর এই ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি একটু তেজস্ক্রিয় আইসোটোপ সম্পর্কেও একটু ধারণা দিতে পারলাম মনে হয়। তো আজ সময় স্বল্পতার জন্য আজকে এ পর্যন্ত। আগামী ক্লাসে ইনশাল্লাহ শেষ করে দিব, পুরো অধ্যায়টা আমি ক্লিয়ার করে দিব যাতে তোমাদের আর কোনো সমস্যা না থাকে। আর যদি সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমি এটা বুঝি নাই, এটা আমার বোধগম্য নয়, আর এটা একটু বুঝিয়ে দেন। আমি আমার এই লেকচারের মাধ্যমে যতটুকু বুঝাইতে পারলাম, এর মধ্যে যদি তোমার কোনো বুঝতে বাকি থাকে তাহলে তুমি সেটা আমাকে জিজ্ঞাসা করবে, আমি চেষ্টা করব বোঝানোর। তবে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই।
তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ঘরে থেকো, এই কামনায় আজকের মতো আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।